হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগসটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটা তো আপনারা টাইটেল দেখে বুঝতে পেরিয়ে গেছেন। আর আজকের রেসিপিটা করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু মিডিয়াম সাইজের, আর নিয়ে নিয়েছি লাউ। এখানে যে লাউটা নিয়েছি এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির গাছে লাগানো লাউ। তো এখানে আধখানা আমি লাউটা নিয়ে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে লাউটা সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে একটুখানি আলু কুচিয়ে নিয়েছি। তো এদিকে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই চিংড়ি মাছগুলো আমি কিন্তু খোসা ছাড়াইনি। আপনারা যদি খোসা ছাড়িয়ে খেতে পছন্দ করেন তো করতে পারেন। আমি খোসা সহই রান্না করছি। খোসা সহ রান্না করলে রান্নার টেস্ট একটু ভালো হয়। তো সেই জন্যে আমি কি চিংড়ি মাছগুলো খোসা সহ রান্না করছি, আর খোসা ছাড়িয়ে রান্না করছি না। তো এদিকে দেখুন চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। তো আমি তেলটা থেকে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো তুলে নেব, কারণ এই যে তেলটা বেরিয়েছে এই তেলটা দিয়ে আমি কিন্তু পুরো রান্নাটা করব। আর আপনারা তো অনেকেই দেখেছেন আমি খুব কম তেলে রান্না করি, যতটা পরিমাণ লাগে ততটা দিই, খুব একটা বেশি তেল দিয়ে আমি রান্না করি না, কারণ আমার বাড়িতে ছোট মেম্বার আছে যার জন্য। তো দেখুন আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে তুলে নিয়েছি একটা প্লেটে। এবার এখানে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর একটুখানি আমি ফোড়নে দেবো কালো জিরে। তো আমি লঙ্কাটা একটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, কারণ লঙ্কার যে স্মেলটা বেরোয় সেটা কিন্তু না ফাটালে আসে না। তো সেই জন্যে আমি একটা লঙ্কা ফাটিয়ে নিলাম। এবার আমি এখানে কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা আর এই গরম মশলাটা তেলে দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বেরোয় যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। তো এবার আমি এখানে যে লাউ আর আলু সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করছি লাউ আর আলু একসাথে। আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগেও দিতে পারতাম, বাট এখনই দিলাম কারণ এটা খেতে ভালো লাগে, টেস্টটা পেঁয়াজের যে একটা স্বাদ সেটা পাওয়া যায়। এবার অল্প নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ওদিকে রেখে দিয়েছি, আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো মশলাতে আমি বিশেষ কিছু আর দিলাম না, এইটাই দিলাম। তো এই পেস্টটা আমি এখন লাউয়ের মধ্যে দিয়ে দেবো, কারণ লাউটা অনেকটাই ভাপে নরম হয়ে গেছে। তো এবার আমি এর মশলাটা এর মধ্যে দিয়ে সুন্দর করে লাউটা কষিয়ে নেব, কারণ লাউটা এমনিতেই খুব নরম জিনিস। তো এতে আমি আর এক্সট্রা কোনো জল দিচ্ছি না, এই মশলার যে জলটা আছে এইটাই আমি দেব। তো এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর নুন তো আমি আগে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন আমি নুনটা দিলাম না, নুনটা তো স্বাদ মতো দিতে হবে। তো আমি এখন হলুদটা দিয়ে সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নেব। তো দেখুন মশলাটা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে একটুখানি মানে রসটা যাতে শুকনো শুকনো হয়ে যায় তার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। আমার যেহেতু গোটা পেস্ট করা হয়নি, তো সেই জন্যই আমি একটু গুঁড়ো ব্যবহার করলাম। তো এবার দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করবো, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা শুকনো শুকনো হয়ে গেছে। আর এই তরকারিটা একটু কিন্তু শুকনো শুকনো মাখা মাখা হবে, খুব একটা কিন্তু রসা রসা থাকবে না। আর একটা অসাধারণ স্মেল বেরিয়েছে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়িতে অনেকেই লাউ খেতে পছন্দ করে না, অনেক বাড়িতেই আছে। আমিও আগে খেতে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে যখন একবার রেসিপিটা আমি খেয়েছিলাম, এই রেসিপিটা সত্যি তারপর থেকে কিন্তু আমি লাউ খেতে ভীষণ পছন্দ করি। আমি বাড়িতে যখনই লাউ আনা হয় তখনই কিন্তু আমি এইভাবে রান্না করে খাই, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার একটু দেখুন অল্প মশলা ধোয়ানি জলটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট মতো চাপা দিয়ে রাখার পর দেখলাম লাউগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা তরকারির সঙ্গে আমি মিক্সড করে দিলাম, দিয়ে আর একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, কারণ চিংড়ি মাছটা যে তরকারির সাথে মিশবে তার জন্য একটুখানি চাপা দিয়ে রাখতে হবে। তো আরও 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন একদম চিংড়ি মাছটা সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে গেছে, এবং তরকারিটাও বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। রস যে তরকারির যে অনেকটা রস মানে ছিল রসা রসা ভাবটা, সেটাও কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করব। তো করে এবার আমি শেষে একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা শেষে দিলে কিন্তু স্মেলটা অসাধারণ বেরোয়। দেখবেন অনেক রান্নাতেই আমরা কিন্তু তরকারি নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামাই, কারণ একটা স্মেলও অসাধারণ বেরোয়, আর কিন্তু খেতেও একটু ভালো লাগে। তো যার জন্যই আমি আর কি তরকারিটা নামানোর আগে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। তো দেখুন আমার তো লাউ চিংড়িটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। এবার রসটা আরেকটু শুকনো শুকনো হলেই আমি কিন্তু লাউ চিংড়িটা নামিয়ে নেব। তো আমার যখন মানে এমনি লাউ চিংড়ি রান্না করতাম তখন কিন্তু একদম খেতে ভালো লাগতো না, কিন্তু এইভাবে মানে করার পর থেকে না আমি সত্যি বলছি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এবার আমি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি কেমন হয়েছে লাউ চিংড়িটা।
আর আমার তো এখন দেখেই জিভে জল আসছে, এত ভালো লেগেছে না কি বলবো। এই চিংড়িটা কিছুতেই উঠছে না, এই চিংড়িটা বলছে যে আমি তোকে মানে খাবো না, এরকম একটা ব্যাপার। তো দেখুন আমি অল্প ভাতের সাথে নিয়ে নিয়েছি, আর এটা শুকনো গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন একবার আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও তো অনেকেই এইভাবে খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা খাননি তারা একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর চিংড়ি মাছটা দেখেছেন কত সুন্দর হয়েছে, সত্যি একদম অসাধারণ। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। টাটা, বাই বাই।